ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো মাইকেল মধুসূদন দত্তের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যুগে বঙ্গ সাহিত্য মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন জীবনমন্ত্র, তেজ ও বীর্যের পূর্ণ বেগ নিয়ে। তার জীবন কাহিনী তার বর্ণময় সাহিত্যের মতোই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর। যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে 25শে জানুয়ারি 1824 সালে মধুসূদনের জন্ম হয়। মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত একজন অবস্থাপন্ন উকিল ছিলেন। মধুসূদনের মা জাহ্নবী দেবী ছিলেন শিক্ষিত মহিলা। প্রায় 7 বছর বয়স পর্যন্ত মধুসূদন মায়ের কাছেই লেখাপড়া করেন। 7 বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। এখানে এসে প্রথম 2 বছর তিনি খিদিরপুর স্কুলে পড়েন। পরে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন খুব মেধাবী ছাত্র ছিলেন। স্কুলের পরীক্ষার প্রতি বছর তিনি বৃত্তি পেতেন। কলেজে পড়ার সময় একটা প্রবন্ধ প্রতিযোগিতায় মধুসূদন স্বর্ণ পদক পেয়েছিলেন। সেই সময় থেকেই মধুসূদন ইংরেজিতে কবিতা লিখতেন। সে সময়কার ইংরেজি পত্রিকায় এইসব কবিতা প্রকাশিত হতো। ছেলেবেলায় মধুসূদন মায়ের মুখে রামায়ণ পাঠ শুনতেন। তখন থেকেই কবিতার সুর ও ছন্দের প্রতি মধুসূদনের বড় আকর্ষণ ছিল। মধুসূদন যে সময়ে কলেজে পড়তেন সে সময়টা আমাদের দেশে ইংরেজি শিক্ষার যুগ। এ যুগের অনেক ইংরেজি শিক্ষিত যুবক মনে করতেন ইংরেজদের ভাষা, ইংরেজদের আচার আচরণ, ইংরেজদের ধর্মই শ্রেষ্ঠ। মধুসূদনও তাই ইংরেজিতেই কবিতা লিখতেন। মনে প্রাণে ইংরেজ হতে চাইতেন। 19 বছর বয়সে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। শিক্ষকতার চাকরি নিয়ে মধুসূদন মাদ্রাজে গিয়েছিলেন। সেখানে তিনি ফরাসি মহিলা হেনরি রিয়েটরকে বিয়ে করেছিলেন এবং অনেক ইংরেজি কবিতা ও কাব্য লিখেছিলেন। টাইমথ পেনপ্রোএম ছদ্মনামে সনেট, গীতি কবিতা ও খণ্ডকাব্য এই সময় তিনি লিখেছিলেন। দ্য ভিশন অব দ্য পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি নামক 2টি শীর্ষ কবিতা একসঙ্গে পুস্তকারে মাদ্রাজ থেকে প্রথম প্রকাশিত হয় 1849 খ্রিস্টাব্দে, কিন্তু সুনাম অর্জন করতে পারেননি। অবশেষে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। কলকাতায় এসে তিনি বাংলায় অনেক নাটক, কবিতা ও কাব্য লেখেন। এগুলির মধ্যে মেঘনাদ বধ কাব্য শ্রেষ্ঠ। প্রায় 38 বছর বয়সে মধুসূদন ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিলেন। সেখানে একবার তিনি খুব অর্থ সংকটের মধ্যে পড়েছিলেন। তখন বিদ্যাসাগর মহাশয় তাকে টাকা পাঠিয়েছিলেন। 5 বছর পরে ব্যারিস্টারি পাস করে মধুসূদন দেশে ফিরে আসেন। বাংলা সাহিত্য অমাত্রিকার ছন্দের সৃষ্টিও আকম্বিক ঘটনা। রাজা যতীন্দ্রমোহন ঠাকুর বলেছিলেন, ফরাসি ভাষার মতো উন্নত ভাষার অমিত্রাক্ষর ছন্দ করা হয়নি, সুতরাং বাংলা ভাষার মতো সরল ভাষার অমিত্রাক্ষরের গাম্ভীর্য প্রকাশ করা সম্ভব নয়। প্রশংসগত গুপ্ত কবির ব্যঙ্গ রচনার কথাও তিনি উল্লেখ করেছিলেন। কবিতা কমলা কলা পাকা যেন কাঁদি, ইচ্ছা হয় যত চাই পেট ভরে খাই।
মধুসূদন জবাব দিয়েছিলেন, এটাই একমাত্র কারণ নয়, যেহেতু বুদ্ধ ঈশ্বরচন্দ্রগুপ্ত অমিত্রাক্ষর রচনা করতে পারেননি বলে আর কেউ পারবে না। মধুকবি আরও বলেছিলেন যে অল্প সময়ের মধ্যে যদি তিনি তার ভুল ভাঙাতে না পারেন তবে যেন তাকে গাধা বলে ডাকা হয়। কবি তার বিশ্বাস, আত্মপ্রত্যয়, অনমনীয় ধীরতা আর অমিত্রাক্ষর ছন্দের গৃহতত্ত্বের উপলব্ধির বলে পুরোপুরি অমিত্রাক্ষর ছন্দে লিখলেন তিলোত্তমা সম্ভব কাব্য। এতদিন বাংলা কাব্যভারতী পয়ারের বেরিতে শৃঙ্খলাবদ্ধ ছিল, আজ তার মুক্তি ঘটল। বাংলা সাহিত্যের ইতিহাসে এ এক যুগান্তকারী ঘটনা। তিলোত্তমা সম্ভব এ যে অমিত্রাক্ষর ছন্দের পরীক্ষা, তার পরিণতি লাভ ঘটল মধুকবির অমর কাব্য মেঘনাদবধ কাব্য। বাংলা শব্দভাণ্ডার থেকে জানা অজানা শব্দ চয়ন করে তিনি এত সুন্দরভাবে এ কাব্য ব্যবহার করলেন যে করুণ ও বীর রসের গঙ্গা যমুনা সঙ্গম তীর্থস্বরূপ হয়ে উঠল এ কাব্য। এ কাব্য কবি রাক্ষস বীর রাবণ ও মেঘনাদকে রাক্ষস রূপে আঁকেননি, সকলেই মানুষ রূপে ভাগ্য বিড়ম্বিত রূপে এঁকেছেন। তারা আমাদের সহানুভূতি পেয়েছে। ঊনবিংশ শতাব্দীর নব রামায়ণ সৃষ্টি হয়েছে। এরপর কবি সৃষ্টি করলেন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। কিন্তু এত সৃষ্টি করেও কবি আশানুরূপ খ্যাতি বা যশ লাভ করতে পারেননি। পুস্তক বিক্রয়ের আয়, আদালতে চাকরি ও পৈতৃক সম্পত্তি অমিত্রব্যয়ী মধুসূদনের অর্থাকাঙ্ক্ষা মেটাতে পারেননি। ব্যক্তিগত জীবনেও তিনি খুব শান্তি পাননি। এই ব্যর্থতারই করুণ কাহিনী তারই লেখা আত্মবিলাপ কবিতায় বাণীরূপ লাভ করেছে। এদিকে কবির আর্থিক অবস্থা চরমে পৌঁছল। দারিদ্র কবিকে ক্রমশ গ্রাস করতে লাগলো। তার স্ত্রী হেনরিয়েটা অসুস্থ পড়লেন, কবিও অসুস্থ হয়ে পড়লেন। দুজনেই শয্যা নিলেন। ছেলে মেয়েদেরকে দেখাশোনার কেউ নেই। বন্ধু বান্ধব কিছু কিছু অর্থ সাহায্য করলেন, কিন্তু তা সিন্ধুতে বিন্দু সামিল। এদিকে পাওনাদারেরা দিনের পর দিন তাগাদা করতে লাগলো। কবিকে উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখুজ্জে কিছুদিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। কবির অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো। উত্থান শক্তি রহিত দল বন্ধুরা কবিকে এনে আলিপুর দাতব্য চিকিৎসালয়ে ভর্তি করে দিলেন। কয়েকদিন পরে কবির জীবনসঙ্গিনী হেনরিয়েটা মারা গেলেন। হেনরিয়েটারের মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন। 3 দিন পরে তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে দিনটি হলো 1873 খ্রিস্টাব্দের 29 জুন রবিবার। বাংলাদেশের শ্রেষ্ঠ কবি ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় হাসপাতালে মারা গেলেন। এ প্রসঙ্গে কবি বন্ধু নবীন সেনের বিলাপ স্মরণীয়। অযত্নে মা অনাদরে বঙ্গ কবি কুলেশ্বরে ভিক্ষুকের বেশে মাত্র দিয়াচ্ছ বিদায়। কবির দেহ সমাধিস্থ করা হলো লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে। তার সমাধিক্ষেত্রে কবি নিজেরই লেখা একটি কবিতা স্মৃতিফলকে খোদিত করে দেওয়া হলো। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল, এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানীন্দ্রাব্রত, দত্ত কুলদ্রব্য কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদারি কত তক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা তথ্য মহাবতী, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। কবি মধুসূদন আর এ পৃথিবীতে নেই, কিন্তু
তিনি যে নবযুগের সৃষ্টি করেছিলেন, অরুণোদয়ের যে রক্তিম আভা নিয়ে বাংলা সাহিত্য আকাশে উদিত হয়েছিলেন, তা তার কাব্যের মাধ্যমে আজও অম্লান হয়ে রয়েছেন। বাঙালির হৃদয় মন্দিরে কবি মধুসূদনের নাম চিরকাল স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। অমৃত বাণী। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। আশার ছলনে ভুলি কি ফল লভুনু হাই, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি, কাল সিন্ধু পানে ধাই ফিরাবো কেমনে। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণীহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।